সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। প্রভাষক ইতিহাস, আথারিয়া স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা মহামারীর মধ্যেই নিয়মিত ক্লাস না করার জন্য আমাদের এই বিকল্প পদ্ধতি অনলাইন ক্লাসে আজকে আমি যে বিষয়টি তোমাদের নিয়ে আলোচনা করব, আশা করছি আজকের বিষয়টি যদি তোমরা একটু গুরুত্ব সহকারে ক্লাসটি নিও তাহলেও কিছুটা হলেও উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন অর্থাৎ কোম্পানি আমল, ইংরেজ ঔপনিবেশিক শাসন কোম্পানি আমল দিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে ওয়ারেন হেস্টিংস এর শাসন। তো আজকে আমরা ইংরেজ ঔপনিবেশিক শাসনের কোম্পানি আমলের ওয়ারেন হেস্টিংস এর বিষয় নিয়ে আলোচনা করব। যে ওয়ারেন হেস্টিংস এবং ওয়ারেন হেস্টিংসের সমস্যাবলী, রাজস্ব ব্যবস্থা, সমালোচনা এবং হেস্টিংসের বৈদেশিক নীতি, এই 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা একটু হেস্টিংস সম্পর্কে, একটু ঔপনিবেশিক ইংরেজ শাসন সম্পর্কে আমরা একটু জেনে নিই। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধে এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়। এরপর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে ইংরেজরা বাংলার ভূমি রাজস্ব আদায়ের অধিকার লাভ করলে বাংলার নবাব ইংরেজদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 1765 সালে লর্ড ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করলে বাংলায় দ্বৈত শাসনের সূচনা হয়। নবাব লাভ করেন ক্ষমতাসীন দায়িত্ব, আর কোম্পানি লাভ করেন দায়িত্বহীন ক্ষমতা। এরপর 1972 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটিয়ে কোম্পানি ইংরেজ কর্মচারীদের হাতে রাজস্ব আদায়ের ক্ষমতা প্রতিষ্ঠা করে কোম্পানি শাসনের ভিত্তি স্থাপন করে। এরপর কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে বাংলায় ইংরেজ শাসনের সমর্থন জমিদারি শ্রেণী সৃষ্টি করেন। গভর্নর জেনারেল লর্ড ওয়েলসি অধীনতামূলক মিত্রতা নীতি অনুসরণ করে ভারতের দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির উপর নির্ভরশীল করে তোলেন। এভাবেই ভারতের সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করা মহীশূরের হায়দার আলী ও টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু পরাজিত হয়ে ভারতে ইংরেজরা সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়। এ যুগে লর্ড বেন্টিং গভর্নর জেনারেল হিসাবে ইংরেজকে রাষ্ট্রভাষা করে ভারতে ব্রিটিশ সংস্কৃতি ও ধ্যান ধারণা প্রতিষ্ঠা করেন। লর্ড ডালহৌসি গভর্নর হিসাবে সত্যবিলোপ নীতি অনুসরণ করে দেশীয় রাজ্যগুলো কোম্পানির রাজ্যমুক্ত করেন। তিনি রেলপথ স্থাপন করে ভারতের পণ্য কাঁচামালের ইংল্যান্ডের পাচারের ব্যবস্থা করেন। 1857 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানি রাজ্য ইংল্যান্ডের সাম্রাজ্যভুক্ত হয়। 1765 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইংরেজ ঔপনিবেশিক শাসনকাল বা কোম্পানি আমল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আমরা জানব। যে ওয়ারেন হেস্টিংস ক্লাইভের ব্যারেলস্ট এবং কারেটিয়ার গভর্নর ছিলেন। 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসেন। হেস্টিংসের প্রথম জীবনে সামান্য বেতনে কোম্পানির চাকরি লাভ করেন। পরে পরিশ্রম ও দক্ষতা উচ্চ পদ লাভ করেন এবং 1772 সালে বাংলার গভর্নর হন। হেস্টিংস বাংলা দ্বৈত শাসন বাতিল করে দেওয়ানি শাসনভার কোম্পানির সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং কোম্পানির কর্মচারীদের দুর্নীতি বন্ধ করেন। তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত বাংলার নায়েব নাজিম রেজা খান ও বিহারের নায়েব নাজিম সিবাত রায়কে পদচ্যুত করেন। এরপর দেওয়ানে পদ উঠিয়ে তিনি শেষতলে
কালেক্টর নামে ইংরেজ কর্মচারীদের হাতে রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়। এভাবে ওয়ারেন হেস্টিংস তার ক্ষমতা লাভ করেন এবং কার্যক্রম শুরু করেন রাষ্ট্র পরিচালনা। ওয়ারেন হেস্টিংস এই রাজ্য পরিচালনা করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট একটি সমস্যার সম্মুখীন হন। পরবর্তীতে তিনি আরও কয়েকটি সমস্যার সম্মুখীন হন, সেগুলোর নাম সংক্ষেপে আমি তোমাদের পয়েন্টগুলো বলে দিচ্ছি। কোম্পানির গঠনতন্ত্র নিয়ে তিনি সমস্যার সম্মুখীন হন। ভারতের কোম্পানির শাসন সম্পর্কিত বিধান সম্পর্কে তিনি সমস্যার সম্মুখীন হন। তাছাড়া তিনি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে সমালোচনা হন। তো সংক্ষেপে আমি ওয়ারেন হেস্টিংসের যে সমস্যা বলি সেগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি। যে ওয়ারেন হেস্টিংস যখন ক্ষমতা লাভ করেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। তাদের অনেকেই এদেশীয় লোকেদের মাধ্যমে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করত, ফলে কোম্পানি আর্থিক প্রবৃত্তি ক্ষতিগ্রস্ত হয়। দ্বৈত শাসনের ফলে বাংলা রাজনৈতিক ক্ষেত্রে অরাজকতা দেখা দেয়। প্রশাসনিক অবস্থার কারণে ৭৬-এর মনান্তর দেখা দেয়। ফলে বাংলার ১/৩ মানুষ মারা যায়। জনশক্তির অভাবে বাংলার কৃষিযোগ্য জমি জঙ্গলে পরিণত হয়। ফলে বাংলার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ে। কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে বাংলা রাজকোষ শূন্য হয়ে পড়ে। রেগুলেটিং অ্যাক্ট ১৭৭৩ সালে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যক্রম পরিচালনা করতে ইংল্যান্ডের ডাইরেক্ট সভা হয়। কোম্পানি কর্মচারীদের দুর্নীতির কারণে কোম্পানির অর্থ সংকট পড়ে। এই অবস্থা কোম্পানি সরকারের নিকট ঋণ প্রার্থনা করে। এর প্রেক্ষিতে কোম্পানি কর্মচারীদের দুর্নীতি তদন্ত করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রেরিত একটি কমিটি ভারতে আসে এবং দুর্নীতির খবর জেনে সরকারকে জানায়। তবে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন বিধিবদ্ধ করেন। এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয় এবং কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে রেগুলেটিং আইনের ভিত্তিতে। এটা তোমাদের পরীক্ষায় একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা পরীক্ষায় বারবারই আসে। কোম্পানি গঠনতন্ত্র ২ নম্বর যে সমস্যাগুলি, রেগুলেটিং বা নিয়ন্ত্রণ আইনে ইংল্যান্ড ডাইরেক্টর সভা ও অংশীদারকে সভা গঠনের তন্ত্রের কিছু পরিবর্তন আনা হয়। অংশীদারদের সভা মোট দেওয়ার অধিকার ৫০০ পাউন্ড হতে ১,০০০ পাউন্ডে বৃদ্ধি করা হয়। কোম্পানি ডাইরেক্টরগণের ক্ষেত্রে নিয়ম করা হয় যে তারা মাত্র ৪ বছরের জন্য নির্বাচিত হবেন। ডাইরেক্টরদের সংখ্যা হবে ২৪ জন এবং তাদের ১/৪ প্রতি বছর অবসরে যাবেন। ১ বছরে ব্যবধানে পূর্বে অবসরপ্রাপ্ত ডাইরেক্টরগণ পুনরায় নির্বাচিত হতে পারবেন। ভারত থেকে আদায়কৃত কোম্পানির রাজস্ব সংক্রান্ত সকল কাগজপত্র ব্রিটিশ ট্রেজারির নিকট এবং কোম্পানির সামরিক ও বেসামরিক বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র ব্রিটিশ মন্ত্রিসভার নিকট পেশ করা ডাইরেক্টর সভার উপর বাধ্যতামূলক করা হয়। এভাবে এই গুরুত্ব হচ্ছে যে রেগুলেটিং আইনের, যে রেগুলেটিং আইন ছিল ভারত সম্পর্কে ইংল্যান্ডের পার্লামেন্টে প্রথম পাশ করা আইন, যাকে ভারতের সাংবিধানিক আইনের ভিত্তি বলা হয়। এই আইন দ্বারা কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ স্থাপন করা হয়েছিল। কোম্পানির প্রশাসন পরিচালনার ব্যাপারে পার্লামেন্টের নিয়ন্ত্রণ অধিকার সর্বপ্রথম এই আইন দ্বারা স্বীকৃত হয়। কোম্পানির নিয়ন্ত্রণ থেকে পার্লামেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের এই আইন ছিল প্রথম সূচনা। পরবর্তীতে এই রেগুলেটিং আইনের সমালোচনা আবার আমরা দেখতে পাই। কিছু সমালোচনা করা হয় রেগুলেটিং আইনে। সমালোচনাটাকে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এই আইন দ্বারা আইন, বিচার ও কার্যনির্বাহক ক্ষমতাগুলো সুনির্দিষ্ট করা হয়েছিল এবং কোম্পানি কর্তৃক ভারত শাসনের আইনগত ভিত্তি রচনা করছিল। কিন্তু এই আইনের অনেক ত্রুটি ছিল। এ আইনে ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। সুপ্রিম কোর্টের এলাকা বাংলা সরকারের সাথে সুপ্রিম কোর্টের সম্পর্ক এবং গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের প্রকৃত ক্ষমতা ও কর্তৃত্ব সম্পর্কে এই আইনে সুস্পষ্ট বিধান ছিল না। এই আইনে কোম্পানি ডাইরেক্টর সভার গঠনতন্ত্রে পরিবর্তন আনলেও ডাইরেক্টরদের কার্যকলাপ এবং অসৎ উপায়ে ভোট সংগ্রহের প্রলোভন হ্রাস করা এবং ইংল্যান্ডস্থিত কোম্পানি অভ্যন্তরীণ বৈদেশিক নীতির সুস্পষ্ট কোনো নির্দেশনা ছিল না।
সুপ্রিয় শিক্ষার্থী, আজকে বিদ্যুৎ চলে যাওয়া আসলে ক্লাসটি দেখা যাচ্ছে না, সেই জন্য আজকের ক্লাসে এখানেই সমাপ্তি টানছি। আশা করি তোমাদের কিছুটা হলেও আজকের ক্লাসটা উপকারে আসবে। তো সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।